নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেই জায়গা থেকেই কপিল সিব্বল তৃণমূল কংগ্রেসের হয়ে কেসটা লড়ছেন এবং কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজেআই সূর্যকান্ত তার সামনে দাঁড়িয়ে যে সওয়াল জবাব করেছে তার উত্তর তো দিতেই হবে নির্বাচন কমিশনকে। তার কারণ এই মুহূর্তে এসআইআর এর সামগ্রিক প্রক্রিয়াটা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এবং কপিল সিব্বলের সেখানে মারাত্মক বক্তব্য আজকে উঠে এসেছে। আজকে সেই কেসটা উঠেছিল প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং তার সঙ্গে জাস্টিস জয়মাল্য বাগচি, তাদের দুজনের বেঞ্চে উঠেছিল কেসটা এবং সেখানে দাঁড়িয়ে কপিল সিব্বল মারাত্মক অভিযোগ করেন। কপিল সিব্বল অভিযোগ করেন যে ইলেকশন কমিশন তাদের যাবতীয় অফিসিয়াল কাজ সেগুলো হোয়াটসঅ্যাপের থ্রুতে করছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? অর্থাৎ যে কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে যদি অনলাইনে করতে হয় তাহলে ইমেলে করতে হবে, আদারওয়াইজ যদি অফলাইনে করতে হয় একদম সরাসরি চিঠি পাঠাতে হবে। কিন্তু সেই কাজটা হোয়াটসঅ্যাপে হচ্ছে কিভাবে? হোয়াটসঅ্যাপ আপনারা জানেন আমার আপনার মতন সাধারণ মানুষের কথা বলার একটা মাধ্যম হতে পারে, কিন্তু সরকারি কাজ শুধুমাত্র হোয়াটসঅ্যাপের থ্রুতে কমান্ড আসছে, সেটা কিভাবে হতে পারে? প্রশ্ন তোলেন কপিল সিব্বল এবং একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার কাছে কেসটা ওঠে। তারপর কি হলো, পরবর্তী শুনানির ডেট কবে, সমস্তটা বলবো। অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তার কারণ বিজেপির তরফ থেকে প্রধান যিনি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন যে ইলেকশন কমিশন যদি আমাদের কথা না শোনে সঠিকভাবে তাহলে আমরা ভোট করাতেই দেব না। অবশ্যই এই মুহূর্তে একটা হুঁশিয়ারি, একটা হুমকি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে। সেই ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা এসআইআর এর সপক্ষে নিজেরা বিভিন্ন ধরনের শেয়ার করেছিল পোস্ট, তারা ভিডিও বার্তায় বলেছিল যে এসআইআর হওয়াটা কেন জরুরি। সেই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এখন ইলেকশন কমিশনের উপর সম্পূর্ণ বিরূপ মন্তব্য পোষণ করছেন। সমস্তটা বিস্তারিত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে আপনারা জানেন ডেরেক ওব্রায়ান এবং তার সঙ্গে কিছু এমপিরা একটা পিটিশন জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং সেই কেসটা আজকে ওঠে। সেই কেসটা করতে সরাসরি কপিল সিব্বল নামেন। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে কপিল সিব্বল নিজের থেকেই স্বতঃপ্রণোদিত ভাবে বলেছিল, যখন ইডি আইপ্যাক কে আক্রমণ করে, ইডি আইপ্যাক কে রেড করে, সেই সময় কপিল সিব্বল বলেছিলেন যে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি এবং আমি দরকার হলে সুপ্রিম কোর্টে যাব। সেই অনুযায়ী তিনি যান এবং তিনি গিয়ে আজকে সওয়াল করেন যে কিভাবে একটা এই ধরনের কেন্দ্রীয় সংস্থা যারা সারা দেশ জুড়ে একদম ইলেকশন কমিশন হিসেবে কাজ করছে, যারা এসআইআর কন্ডাক্ট করছে, তারা হোয়াটসঅ্যাপের থ্রুতে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ করছে, টেক্সট মেসেজের মাধ্যমে তারা তাদের অর্ডার জারি করছে। সেটা কিভাবে হতে পারে? এবং এই প্রশ্নের উত্তর দিতে ইলেকশন কমিশন বাধ্য এবং ইলেকশন কমিশনের তরফ থেকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আগামী 19শে জানুয়ারির মধ্যে। আগামী 19শে জানুয়ারি এই কেসটারই পরবর্তী শুনানি রয়েছে এবং সেই দিনই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে যে তারা আদপে এসআইআর শুরু হওয়ার পরবর্তীতে কিসের ভিত্তিতে তারা অর্ডার পাস করছে, অর্ডারগুলো যে সার্কুলেটেড হচ্ছে সেটা কিসের ভিত্তিতে, এই প্রশ্নের উত্তর দিতে হবে ইলেকশন কমিশনকে। অন্যদিকে যে খবরটা আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র স্টেট যেখানে ভারতীয় জনতা পার্টি নিজেরাই বেশ খানিকটা ভেবাচাকা খেয়ে গেছে এসআইআর এর জন্য এবং এসআইআরটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এসআইআর সামগ্রিক প্রক্রিয়াটাতে বোঝা যাবে পশ্চিমবঙ্গে যে প্রথম ভোটটা হবে এসআইআর এর পরবর্তীতে পশ্চিমবঙ্গে একটা বিরোধী রাজ্যে এবং সেখানে বোঝা যাবে যে এসআইআর এর প্রভাব আদপে কতটা পড়লো, আদপে কি যে সরকার ছিল সেই সরকারই থাকলো নাকি পরবর্তীতে নতুন সরকার চুজ হলো, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এবং সেখান থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি খুব মারাত্মক একটা কথা বলেছেন। তিনি বলেছেন যদি পশ্চিমবঙ্গে এসআইআর ঠিক মতো না হয় শেষ পর্যন্ত আমরা দেখতে পাই, তাহলে আমরা ভোটই করতে দেব না, আমরা নির্বাচনই করতে দেব না ভারতীয় জনতা পার্টির কথা যদি না শোনা হয়। তিনি বলছেন যে
ফার্স্ট ভোটার লিস্টে ফার্স্টে যে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে এসআইআর এর পরবর্তীতে, সেখানে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। কিন্তু সেই মানুষের নাম যদি বাদ গিয়েছে, যে মানুষের নাম, তাদের নাম যদি আবারও সঠিক ভোটারদের নাম না নিযুক্ত করা হয়, তাহলে কিন্তু আমরা বিদ্রোহ ঘোষণা করব। আপনারা বুঝে দেখুন, ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের বিরুদ্ধে গিয়ে কথা বলছে এবং এমন কথা বলছে তারা ভোটই করাতে দেবে না। এই মুহূর্তে তিনি বলছেন ইআরওরা আমাদের কথা শুনছে না, ইআরওরা তারাও আমাদের কথা শুনছে না। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে তিনি বলছেন যদি প্রকাশিত লিস্টে বিজেপির কথা না শোনা হয়, খুব ভালো করে শুনুন, যদি প্রকাশিত লিস্টে যা নাম বেরিয়েছে তার পরবর্তীতে কোন নাম ইনক্লুডেড হবে, কোন নাম বেরিয়ে আসবে, সেইগুলোর ক্ষেত্রে যদি বিজেপির কথা না শোনা হয়, তাহলে আমরা পরবর্তী নির্বাচন করাতে দেব না। খুব গুরুত্বপূর্ণ একটা হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি কিসের ভিত্তিতে এই কথা বলছেন আমরা জানি না। এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষে ইলেকশন কমিশন সেটা সম্পূর্ণ একটা স্বতন্ত্র সংস্থা, কিন্তু সেখানে বিজেপির কথা শোনার ভিত্তিটা কি? বিজেপি একটা রাজনৈতিক দল, তাদের কিছু গ্রিভান্সেস থাকবে, তাদের প্রতিনিধিক দল গিয়ে সেটাকে বলবে ইলেকশন কমিশনের কাছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন সেটা তো মারাত্মক কথা, যে বিজেপির কথা যদি না শোনা হয়, ইলেকশন কমিশন যদি বিজেপির কথা না শোনে, তাহলে আমরা ভোটই করতে দেব না। এই কথা কিন্তু অবশ্যই একটা দ্বিগুণ মাত্রা যুক্ত করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে বারংবার এসআইআর এর বিরোধিতা করেছিল। এখনো পর্যন্ত এসআইআর এর বিরোধিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা বলে একটা নতুন কর্মসূচি চালু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রতিনিয়ত রাস্তায় রয়েছেন। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি তারাও বিরোধিতা করছে। ভারতীয় জনতা পার্টি একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এই এসআইআর এর বিরোধিতা করছে। অর্থাৎ এসআইআর যে সামগ্রিক প্রক্রিয়াটা হচ্ছে, এটাকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরোধীরা একই প্রশ্ন তুলছে। অর্থাৎ আপনারা দেখুন, বিহারের ক্ষেত্রে আরজেডি যে ধরনের অভিযোগগুলো তুলেছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিজেপি সেই অভিযোগগুলোই তুলছে। ইআরওরা আমাদের কথা শুনছে না। আচ্ছা, ইআরওরা যে আমাদের কথা শুনছে না, ইআরও বলতে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। এই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তারা এই মুহূর্তে কথা শুনছে না ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মানুষদের। তাহলে কার কথা শুনছে আমাদের ধরে নিতে হবে, তৃণমূল কংগ্রেসের কথা নিশ্চয়ই শুনছে। তার মানে যেখানকার যে সরকার চলছে, ইলেকশন কমিশনকে সেই সরকার ম্যানেজ করে ফেলছে, এটাই তো ধরে নিতে হবে। বিহারের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল আরজেডি, এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে ভারতীয় জনতা পার্টি। বিষয়টা তো সেই সেমই হয়ে গেল। তাহলে কি ইলেকশন কমিশন তাদের স্বতন্ত্রতা হারালো? এই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে কেসটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে উঠেছে, যে সুপ্রিম কোর্টে কিভাবে কাজটা করছে ইলেকশন কমিশন, সামগ্রিক এসআইআর পদ্ধতিটা কি করছে। এই যে বিজেপি বলছে ইআরওরা আমাদের কথা শুনছে না, তাহলে সেই ক্ষেত্রে ইআরওরা কথাটা শুনবে কি করে? কারণ কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই খবর মনে আছে যে আমরাই জানিয়েছিলাম যে ইআরওরা, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা সরাসরি একটা চিঠি লিখেছিলেন স্টেট ইলেকশন কমিশনার এবং একদম মুখ্য ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে, যে আমাদেরকে যে কাজ সেটা করতে দেওয়া হচ্ছে না, আমাদের কাজ এআই দ্বারা করানো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্ন মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে এবং আমরা জানতেই পারছি না। তো সাধারণ মানুষের ক্ষোভটা তো আমাদের উপর এসে পড়ছে, কারণ বিএলও আপনাদের থেকে যারা ফর্ম দিয়েছেন বা ফর্ম কালেক্ট করেছেন তারা হচ্ছেন বিএলও। বিএলওদের মাথায় থাকেন ইআরও। সেই ইআরওরাও কিন্তু স্থানীয় লেভেলে ইলেকশন কমিশনের আধিকারিক হিসেবে কাজ করেন। তো সেই ইআরওরা ভারতীয় জনতা পার্টির কথা অনুযায়ী তাদের কথা শুনছে না, এবং ইআরওরা বলছে যে আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা কার নাম বাদ যাচ্ছে জানতেই পারছি না, সম্পূর্ণ ফিল আপ হওয়া ফর্ম আমাদের কাছে আসছে, আমাদের কিচ্ছু করার থাকছে না, কার নাম বাদ যাচ্ছে কার নাম বাদ যাচ্ছে না সেই ক্ষেত্রে। তো সেই যে পরিস্থিতি সম্পূর্ণ একটা মাকড়সার জালের মতন তৈরি হয়েছে, বিজেপি তৃণমূল কেউই খুশি নয় এবং ইআরও যারা আধিকারিক তারাও খুশি নয়। এই প্রশ্নগুলোই কিন্তু সুপ্রিম কোর্টে চর্চা হবে, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। 19শে জানুয়ারি পরবর্তী শুনানি আমরা অবশ্যই নজর রাখবো এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেন সামগ্রিক মামলায় সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। কপিল সিব্বল কিভাবে সওয়াল করেন তার একটা ঝলক আমরা আপাতত দেখলাম, কিন্তু পরবর্তীতে কি সিদ্ধান্ত তিনি বা গ্রহণ করেন, কি বক্তব্য তিনি রাখেন, সমস্তটা আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।